নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা সকলে মঙ্গলমতে আছো। আমি অনামিকা রানী সরকার, প্রভাষক রসায়ন, পাগলা পীর স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ তোমাদের সঙ্গে আমার চতুর্থ ক্লাস। আজকে আমি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বোর পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের প্রয়োগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আসি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলে কতগুলো স্বীকার্য আছে। প্রথম স্বীকার্য হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। এই শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্যের ক্ষেত্রে যে একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো স্থির কক্ষপথ সর্বদা আবর্তন করছে। এগুলোকে ইলেকট্রনের কক্ষপথ বলে। এই কক্ষপথগুলো যে কোনো একটি পথে বিচরণকালে ইলেকট্রনের কোনো শক্তি শোষণ বা বিকিরণ হবে না। এরা যখন একটা নির্দিষ্ট কক্ষপথে নিজে ইলেকট্রনের চারদিকে আবর্তন করবে, তখন এর মধ্যে কোনো শক্তি মানে বিকিরিত হবে না, শোষিত হবে না। তাহলে নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তি স্তর সমূহকে, এটা নিউক্লিয়াস, এখান থেকে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। এভাবে ক্রমান্বয়ে শক্তি স্তর বাড়তে থাকবে। এটা তৃতীয় শক্তি স্তর। এগুলোকে আমরা বইয়ের ভাষায় এটাকে আমরা শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করি। এন সমান 1, এন সমান 2, এন সমান 3। এটাকে আরো পড়বো কে কে আর এটাকে শেলও বলা হয়। কে শেল, কে এল, এম, এভাবে বাড়তে থাকবে। কে এল এম এন, যখন চতুর্থ শক্তি স্তর তখন এন শক্তি স্তর। তাহলে এটা একটা নিউক্লিয়াস, যেহেতু এর নামই হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত। এটা একটা নিউক্লিয়াস, এর চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে একটা বৃত্ত সর্বদা ঘূর্ণায়মান। এটাকে বলে শক্তি, ইলেকট্রনের শক্তি স্তর। ইলেকট্রন থেকে নিউক্লিয়াস থেকে যত শক্তি স্তর বাড়বে তত কে এল এম এন এভাবে বাড়তে থাকবে। প্রথম শক্তি স্তরকে আমরা এন দ্বারা, দ্বিতীয় শক্তি স্তরকে 2 দ্বারা, তৃতীয় শক্তি স্তরকে 3 দ্বারা প্রকাশ করব। যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে হবে তার শক্তি তত অধিক হবে। তাহলে এটা গেল শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। এবার আসি কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনায় হচ্ছে যে প্রতিটি ভরে পরিক্রমরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটা নির্দিষ্ট, তা h সমান 2π, h সমান 2π এর অখণ্ড গুণিতক। অর্থাৎ কৌণিক ভরবেগ mvr সমান h/2π। কৌণিক ভরবেগ mvr সমান h/2π। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে বৃত্তাকার পথে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে বৃত্তাকার পথে ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে যে ভর, এটা বেগ, এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে n সমান এখানে আসতে পারে mv, যদি n তম কক্ষপথের ব্যাসার্ধ হয় তাহলে mv r সমান nh2π। যেহেতু এখানে n যুক্ত হলো, n হচ্ছে n তম কক্ষপথের বা এটা হচ্ছে যে n তম কক্ষপথ। তাহলে এই গেল কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। এবার আসি শক্তির বিকিরণ। শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা হচ্ছে যে একটা ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরের সময় নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। যখন এই প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি থেকে তৃতীয় শক্তি স্তর, বা তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম, তাহলে যখন এভাবে স্থানান্তরিত হয় তখন শক্তি শোষণ বা বিকৃত হয়। তাহলে উচ্চ শক্তি কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যখন উচ্চ শক্তি কক্ষপথে, যখন নিম্ন শক্তি কক্ষপথে ইলেকট্রন আসে তখন শক্তির বিকিরণ ঘটে।
আবার নিম্ন শক্তি কক্ষপথ থেকে যখন উচ্চ শক্তি কক্ষপথে ইলেকট্রন যায় তখন শক্তি শোষিত হয়। তাহলে আর নিম্ন শক্তি কক্ষপথকে আমরা E1, নিম্ন শক্তি কক্ষপথকে আমরা E1 আর উচ্চ শক্তি কক্ষপথকে আমরা E2 দ্বারা প্রকাশ করি। তাহলে E2 মাইনাস E1 সমান ডেল ই। তাহলে ডেল ই এটাকে আমরা এইচ নু দ্বারাও প্রকাশ করি, এইচ নু দ্বারা প্রকাশ করি। তাহলে ডেল ই হচ্ছে যে দুইটি শক্তির ইলেকট্রনের পার্থক্য। এখন এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর নু হচ্ছে যে বিকিরিত তড়িৎচুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি। তাহলে বুঝতে পারছো? তাহলে এটা একটা ইলেকট্রন, এর চারিদিকে কতগুলো কক্ষপথ আছে, তারপর কৌণিক ভরবেগ সম্পর্কে কক্ষপথগুলোর নাম আছে। প্রথম এন সমান প্রথম কক্ষপথ, N1 সমান, এখানে N1 সমান N1 সমান প্রথম, N2 সমান দ্বিতীয়, N3 সমান তৃতীয় কক্ষপথ। এগুলো আবার কি কৌণিক ভরবেগ হচ্ছে mvr সমান h/2π এর অখণ্ড গুণিতক। আর এর আবার কি শক্তি আছে। এখন শক্তির ক্ষেত্রে আমরা কি যেটা নিম্ন শক্তি হবে সেটাকে 1 দ্বারা, যেটা উচ্চ মানে যততম কক্ষপথ থেকে যাবে প্রতিটার জন্য কি এটা E1, E2, E3। এখন দুইটা শক্তি স্তরের ক্ষেত্রে শক্তির পার্থক্যকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি। ডেল ইকে আমরা এস নিয়েও লিখতে পারি। তাহলে আমরা প্রতিটার সমান কি তা বুঝতে পারলাম। এটা গেল কৌণিক বোর পরমাণু মডেলের স্বীকার্য সম। এখন প্রতিটা মডেলের কি স্বীকার্য আছে, এবার সাফল্য আছে এবং এর ব্যর্থতাও আছে। তাহলে এর সাফল্য হবে এখন, তাহলে কৌণিক ভরবেগের সাফল্য মানে বোর পরমাণু মডেলের সাফল্য। বোর পরমাণুর সাফল্যের ক্ষেত্রে পরমাণু স্থায়িত্ব। তাহলে বোর মতবাদ অনুযায়ী ইলেকট্রন যখন কোনো স্থায়ী কক্ষপথে আবর্তন করে তখন এর থেকে কোনো শক্তি নির্গত হয় না। যখন একটা কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তখন ইলেকট্রনের চারদিকে যখন একটা কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে তখন এখানে কোনো শক্তি শোষিত বা নির্গত হয় না। ইলেকট্রনকে আমরা কি এটা হচ্ছে ইলেকট্রন, শক্তি শোষিত বা নির্গত হয় না, এটা একটা সাফল্য। সুতরাং নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের উপর পতিত হবে না। এটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে আসছে, কখনো ইলেকট্রনটা কখনো নিউক্লিয়াসের উপর কোনো আঘাত করবে না বা এর উপর কোনো প্রেসার দিবে না, এক কথায়। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে বোর তত্ত্বের ভিত্তিতে গণনা করে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান হচ্ছে 0.529 আমস্ট্রং বা 529 10⁸ সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর এটাকে আমস্ট্রংয়ে দেওয়া যায় 0.529, এটাকে বলে আমস্ট্রং। তারপর গেল হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালী। বোর মডেলের সাহায্যে একটিমাত্র ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের বিচ্ছিন্ন বর্ণালীতে একাধিক রেখার উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। এ থেকে একাধিক রেখার উৎপত্তি ব্যাখ্যা করা যায়। তার প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা। তাহলে ওই যে বোর মডেলের তত্ত্ব থেকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এনকে আমরা এরপরে কোয়ান্টাম সংখ্যা পড়াবো, তখন এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। N1 সমান প্রথম কক্ষপথ, N2 সমান দ্বিতীয় কক্ষপথ। এটা হলো কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা আমরা এখান থেকেই পাই। তারপর রিডবার্গ ধ্রুবক ও তার মান। বোর তত্ত্বের সাহায্যে রিডবার্গ ধ্রুবকের রাশিমালা ও তার মান নির্ণয় করা সম্ভব হয়েছে। এই গেল এর সাফল্যতা। এরপর এর কিছু সীমাবদ্ধতাও আছে। সীমাবদ্ধতার ক্ষেত্রে যে বোর পরমাণু মডেল বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ব্যাখ্যা করতে পারে না। এই যে হাইড্রোজেনে ব্যাখ্যা করতে পারে, কিন্তু যদি বহু ইলেকট্রন থাকে তার ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে না। তাহলে বোর পরমাণুটি হলো দ্বিমাত্রিক। তাই বোর পরমাণুর চিত্র থেকে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। এটা হচ্ছে দ্বিমাত্রিক, এখান থেকে ত্রিমাত্রিক পরমাণুর কোনো ধারণা পাওয়া যাবে না। এছাড়া হচ্ছে যে
বোর পরমাণুর গঠনচিত্র ইলেকট্রনের কণা হিসেবে পরিগণিত করা হয়। এ গঠন থেকে বিভিন্ন শক্তিস্থ ইলেকট্রন অবস্থান এবং ঘূর্ণনের বিষয়ে জানা যায়। কিন্তু আধুনিক মতবাদ অনুযায়ী ইলেকট্রন শুধু কণাই নয়, ইলেকট্রনের তড়িৎচুম্বকীয় বৈশিষ্ট্যও আছে। এবার আসি বোর পরমাণু মডেলের প্রয়োগ। বোর পরমাণু মডেলের প্রয়োগের ক্ষেত্রে ধরা যাক হাইড্রোজেনের অনুরূপ নিউক্লিয়াসে মোট ধনাত্মক আধানের পরিমাণ হচ্ছে জেড পারমাণবিক, এটাকে আমরা কি জেডকে আমরা পারমাণবিক সংখ্যা ধরি। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা আর হচ্ছে ইলেকট্রন বা প্রোটনের আধান। তাহলে ওই পরমাণুতে উপস্থিত একটি মাত্র ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা মাত্র ইলেকট্রন চারদিকে ঘুরছে, সেটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি মাত্র ইলেকট্রন নিউক্লিয়াস ভি বেগে ইলেকট্রনের চারদিকে ঘুরছে। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনটির উপর আকর্ষণ বল হবে বা কেন্দ্রমুখী বল হবে। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল জেড ই ইন্টু ই আর স্কোয়ার। তাহলে ওই যে বোঝা যাচ্ছে জেড হচ্ছে নিউক্লিয়াসের ধনাত্মক আধান আর ই হচ্ছে ইলেকট্রনের আধান আর হচ্ছে এর ব্যাসার্ধ। তাহলে ভি বেগে আরেকটি বল, এটাকে কেন্দ্র বিমুখী বল বলে, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধ। তাহলে এখন এই দুটো বল পরস্পর সমান, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি জেড স্কোয়ার বাই আর স্কোয়ার এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার এম আর ভি স্কোয়ার পাইলাম। তাহলে এখন আর একটা বল, যেটা বোর তত্ত্ব অনুযায়ী, এর আগে যে আমরা পড়লাম, বোর তত্ত্ব অনুযায়ী স্থায়ী শক্তিস্থ আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান এম ভি আর সমান এল এস বাই 2 পাই, বা কৌণিক ভরবেগের মান এন এস বাই 2 পাই এর সরল গুণিতক, যেটাকে আমরা এম ভি আর এন এস বাই 2 পাই দ্বারা প্রকাশ করি। তাহলে আগে পাইলাম, এখান থেকে পাইলাম 1 নম্বর সমীকরণ, এখান থেকে 2 নম্বর সমীকরণ, 1 ও 2 নম্বর সমীকরণ। এখন এখানে যেহেতু ভি স্কোয়ার ছিল, সেহেতু আমরা এর উপর স্কোয়ার করি। স্কোয়ার করলে আমরা পাবো ভি স্কোয়ার এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটা পাইলাম। এখন দুইটা সমীকরণ, তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 2 ও 3 নং হতে পাই। তাহলে এখানেও ভি স্কোয়ার এখানেও ভি স্কোয়ার, তাহলে এই দুটো সমান হলো। তাহলে আমরা পাই জেড স্কোয়ার বাই এম ভি, আর এখানে পাইলাম এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করবো, যেহেতু আমরা ব্যাসার্ধকে আমরা কি আর দ্বারা প্রকাশ করি, আর এর মান বের করব। তাহলে এখানে আমরা কেটে কুটে পাইলাম এন স্কোয়ার এস স্কোয়ার, ঠিক এটা। তাহলে আর সমান পাইলাম এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। তাহলে এটা গেল ব্যাসার্ধ। এখন কততম শক্তি স্তরে ব্যাসার্ধ এখন লিখলাম এন তম। এখন এন সমান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। তাহলে এন তম কক্ষপথের ব্যাসার্ধের ক্ষেত্রে তাহলে আমরা আর এন, তাহলে এখানে এন আছে এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা গেল এন তম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। ঠিক একইভাবে আমরা এন তম শক্তিস্তর আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ, এন তম শক্তিস্তর ও প্রথম শক্তিস্তর আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের সম্পর্ক নির্ণয় করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে, সেভাবে তোমরা বাকি সমীকরণগুলো নির্ণয় করবে। ধন্যবাদ সবাইকে।